বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণ প্রিয় কলিজার ভাই এবং বোন, অফুরন্ত ভালোবাসা নিয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি। কন্টিনিউয়াস লাইভ সব সময়ের জন্য অনলাইনে সংযুক্ত থাকি, শুধু মানুষের পাশে থেকে তাদের সুনিশ্চিত একটি সমাজ ব্যবস্থার আলোকে কথা বলার জন্য আপ্রাণ লেগে চেষ্টা করার অতিপ্রতভাবে আমি আপনার সাথে সংযুক্ত, আপনাদের সাথে সংযুক্ত, দেশের মানুষের সাথে সংযুক্ত, প্রবাসের সাথে সংযুক্ত, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থেকে কথা বলার জন্য এগ্রি থাকি সবসময়ের জন্য। প্রিয় সম্মানিত দেশবাসী, আজকে যে কথা বলবো, উপরস্থ কর্মকর্তা তাদের নির্দেশনার জন্য আজকের তৃণমূলে গ্রাম গায়ে পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় তারা লাঞ্ছনা অপমানের শিকার হচ্ছেন, মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে, তাদের কিছু যায় আসে যায় না। বিষয়টা হচ্ছে এমনই, বাংলাদেশের 39টা মিনিস্ট্রি, 39টা মন্ত্রণালয়, এখন বর্তমানে ইলেকশন কমিশনার বা যারা উপরস্থ কর্মকর্তা যারা আছেন, তাদের দিক নির্দেশনা এবং তাদের যে সমন্বয়ক ভূমিকা, এটার উপরে বেসিস করে আপনাদের দিক নির্দেশনা ডান বাই আপনারা যা করছেন তার উপরে বেসিস করে আজকের মানুষের ভিতরে একটি প্রতিক্রিয়া সারা বাংলাদেশে দেখা যাচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একজন ইলেকশন কমিশনার নুরুল হুদা, বেচারি বৃদ্ধ মানুষ, সে নিজে নাকি মুক্তিযোদ্ধা কমান্ডার, তাকে কিভাবে এক দাড়িওয়ালা টুপি পরিবেষ্টিত একটি লোক তাকে পায়ের জুতা, সেই পায়ের জুতা দিয়ে, নিজের পায়ের জুতা দিয়ে ঠোঁটের উপরে, জিহ্বার উপরে, নাকের উপরে, ডগার উপরে কিভাবে তাকে আঘাত, প্রত্যাঘাত করা হলো, এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উপলব্ধি করেছে। আমাদের কোনো প্রতিক্রিয়া নেই, আমাদের কোনো ব্যাপার না এগুলি। ইলেকশন কমিশনার বর্তমানে যে আছেন, উনি ফেসবুকে দেখেছেন যে আরেকজন ইলেকশন কমিশনারকে কিভাবে অপমান অপদস্থ হচ্ছে, এটা তার কাছে কোনো ম্যাটার না। আজকের প্রধান উপদেষ্টা উনি দেখছেন ফেসবুকে যে নেপালের প্রধানমন্ত্রী কিভাবে পালিয়ে গেল এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ছিলেন সাবেক শেখ হাসিনা, ওনাকে কিভাবে পালাতে বাধ্য করলেন, কিভাবে পালিয়ে গেলেন। এই জিনিসগুলি আমাদের ভিতরে কোনো ফিলিংস নেই, মানে আমরা এগুলোকে কিছু মনে করি না। আমরা এখন বর্তমানে, আমি একটি সর্বোচ্চ জায়গায় উপবিষ্ট, আমি যা বলবো তাই, আমি এখন কর্তা কর্ম, সর্বোপরি আমি আমার জায়গা থেকে দিক নির্দেশনার সহক আমি দিব, সেটাকে মানুষ অ্যাকসেপ্ট করবে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, এই 4-5 দিন, 2-3 দিন ধরে ভাঙ্গার অবস্থার জন্য আজকের আমি এই কথাগুলি উত্থাপন করলাম। আপনি জানেন যে ভাঙ্গায় 2টা ইউনিয়ন, এই 2টা ইউনিয়ন কেটে নগরকান্দা এবং ওখানকার যে থানা, নগরকান্দা থানা বোধ হয়, এই জায়গায় 2টা ইউনিয়ন কেটে ওখানে গেছে। এটা কি
ইলেকশন কমিশনার তো জানে, তাহলে কেন দিচ্ছে, কোন কারণে দিচ্ছে আমি জানি। দিতেই পারে, যদি দেখা যায় যে এক ইউনিয়নে স্বল্প কিছু ইউনিয়ন, আর এক জায়গায় অনেক বড় ইউনিয়ন, সেখানে কেটে দিতে পারে। কিন্তু এই যে জিনিসগুলি, এই জিনিসগুলির জবাবদিহির জনগণের আওতায় নিয়ে সে জনগণের সাথে সমন্বয় করতে হবে। ওখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, ওইখানকার ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল, তাদেরকে ডেকে এনে সমন্বয় করে একটি সুন্দর ডিসিশন তারা করত। কিন্তু নির্বাচন কমিশন এটা করে বিধেই সংসদীয় আসন কেটে সারা বাংলাদেশে যে এই জঞ্জাল সৃষ্টি করছে, এটা তো আর এক ধরনের একজন ফ্যাসিস্ট আমি মনে করি। এই যে দেশের যেই রাজনৈতিক অবকাঠামো এবং এই যে সংসদীয় আসন কেটে, শুধু এই জায়গায় নয়, কোন জায়গায় ৩ ছিল সে জায়গায় ৪ ছিল, সেখানে ৩ করেছে সিদ্ধিরগঞ্জে। আবার কোন কোন জায়গায় ৫ ছিল সেখানে ৬ করেছে। এই কিছু কিছু ইউনিয়ন অন্য উপজেলায় দিয়েছে, অন্য থানা থেকে অন্য জায়গায় দিয়েছে। সিটি কর্পোরেশনের ভিতরে ঢাকাতে সমস্ত ৩০০ আসন বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জেলাতে কতগুলি আসন, সে আসনগুলি বিভিন্ন জায়গায় ইউনিয়ন কেটে, পৌরসভা কেটে, ওয়ার্ড কেটে এক জায়গা থেকে আর এক জায়গায়, আর এক জায়গা থেকে আর এক জায়গায় করে দিয়েছে। এটার মানিটা হচ্ছে কি? এটার মানিটা হচ্ছে এই, আপনি যা করবেন, যে ডিসিশন নিবেন, আর আমাদের বাংলাদেশের লোকগুলি ল্যাংটা উঁচু করে আপনার কথাগুলি মেনে নিতে বাধ্য হবে। আর বাধ্য যদি না হয়, তাহলে তো আপনার ওই লাঠিয়াল বাহিনী আছে, যে লাঠিয়াল বাহিনীর কোনো ধারাবাহিকতা নেই। পুলিশের কাজে ব্যবহার হচ্ছে আর্মি, পুলিশের কাজে ব্যবহার হচ্ছে আর্মি, আর আনসারের কাজে ব্যবহার হচ্ছে পুলিশ। আর আজকের বর্তমান যে উপদেষ্টাগুলি, হিজড়া কথা, তাদের ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাক্টিভিটি, এরা ঢাকা ইউনিভার্সিটি থেকে বিসিএস ক্যাডার না কোন ফেডার জানি না। গড গিফটেড জিনিসের উপরে তো মেধা এমনই একটি জিনিস, এটা শিক্ষা অর্জন করলে হয় না। আপনি এক গাদা লেখাপড়া করবেন, আপনি রাজনীতি করবেন, হয় না। রাজনীতির প্রেক্ষাপট, রাজনীতির থিওরিক্যাল, রাজনীতির অবস্থান, রাজনীতির ধরন, রাজনীতির প্রেক্ষাপটের আল্লাহ গড গিফটেড জিনিস, এটার সাথে লেখাপড়ার সাথে কোনো মিল আছে বলে আমার মনে হয় না। আপনি একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, সে কোরআন শরীফ পড়ে, সে তর্জমা করে, শানে নজুল করে, সমস্ত সবকিছু করে। কওমি মাদ্রাসার ছাত্র জঙ্গে সরফ পড়ে, নাহু সরফিন সাহেবগুলি পড়ে, কিন্তু পড়তে পড়তে কিন্তু এমনই একটা জায়গায় রাজনীতির ক্ষেত্রে গুন্ডা, মাস্তান, চোর, ডাকাত এ সম্বন্ধে তাদের অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা কখনো হবে না। তারা এককভাবে রাজনীতি করে, শুধু একক কথাটাই বলে। একটি এলাকার ভিতরে ইউনিয়ন পরিষদ হোক বা একই জায়গা হোক, সেখানে পতিতলায় আছে, সেখানে খারাপ জায়গা আছে, সেখানে ডাকাতি হয়, সব জায়গায় জুয়া খেলা হয়। আপনি সমস্ত সব মিলে সর্ব ব্যাপারে আপনার যদি এক্সপিরিয়েন্স, আপনার যদি যোগ্যতা বা আপনার যদি দক্ষতা না থাকে, তাহলে তো আপনি ওই রাজনীতি, মানুষ মেনটেনেন্স পাওয়ার যদি আপনার না থাকে, তাহলে তো আপনি তো সেইভাবে রাজনীতি করতে পারবেন না। এই যে বর্তমানে বাংলাদেশে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতেছে এই যে নির্বাচন কমিশনার উলাঙ্গা, এই নির্বাচন কমিশনার বর্তমানে যে এই ইউনিয়নগুলি কেটে কেটে এক ইউনিয়ন থেকে অন্য জায়গায় দেওয়া, অন্য ইউনিয়ন থেকে অন্য জায়গায় দেওয়া, এতে তো ফ্যাসিবাদের একটি জায়গায় তারা স্তম্ভ তৈরি করবে। তাহলে সবথেকে বড় ফ্যাসিবাদ কে? ইলেকশন কমিশনার। এটা হচ্ছে বড় ফ্যাসিবাদ। কারণ উনি কারো হয়তো কথা শুনে, বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের কথা শুনে এই যে কেটে কেটে ধারাবাহিকতা করে আজকের যেগুলি করছে, তাহলে ওখানে যে আজকে বাংলায় যে আন্দোলনটা হচ্ছে, ভাঙ্গাতে লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায়, মহিলা, পুরুষ, বাচ্চা, তারা সব রাস্তায় নেমে গিয়েছে। ভাঙ্গা থানায়, ভাঙ্গা উপজেলার সেই নগর বা আপনার ইকনা নাজালি কি একটা ইউনিয়ন, ওইটা কেটে দেওয়ায় সেই ইউনিয়নের সমস্ত সর্বোপরি তারা দল মত নির্বিশেষে ওখানে আন্দোলন করছে।
এবং আমারই এক বন্ধু খুলনা থেকে আসতে পারে নাই, সে লাঠির আঘাত খেয়েছে এবং ওখান থেকে ফোনে কথা হয়েছে, আমাকে লাইভ করতে বলছে, আমি সেই জন্য এই লাইভটি করলাম। আজকে এই জন্য করলাম যে ইলেকশন কমিশনার এখন বর্তমানে বাংলাদেশে যে অরাজকতা অশান্তি সৃষ্টি করতেছে, তাতে এ দায়ভার ওই নুরুল হুদার মতো একদিন তার জুতা মালিশ করবে এই দেশের জনগণ। এটা বেশি দিন নয়। ক্ষমতা তো একটু, এটা চিরস্থায়ী নয়। আপনি ক্ষমতায় বসে আছেন, আপনি মনে করছেন যে আপনি এই 12 বছর 15 বছর 20 বছর রাজত্ব করবেন, কখনোই নয়, কখনোই নয়, সম্ভব নয়। যেই জিনিস স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম এরশাদের সময়, সে 9 বছর ক্ষমতায় ছিল, তখন তো আওয়ামী লীগ বিএনপি সব এক কাতারে এসে তারপরে রাজনীতি করেছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে তারপরে সুন্দর সমাজ ব্যবস্থার আলোকে তারপরে আবার অন্যান্য দল এসছে, যাওয়ার পরে তারা চলে গেছে, পালা বদল হচ্ছে। আবার বর্তমান যাকে বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি চলে গেছে, ওনাকে ফেসিবাদ, যেহেতু উনি 15 বছর উনি ক্ষমতায় ছিলেন, ফেসিবাদ চলে গেছে, আবার নতুন করে আবার কেউ এই জায়গায় ফেসিবাদ আকারে যাওয়ার জন্য আবার পাইতারা করছে। রাজনীতি করবেন ভালো, মানুষের সেবা দিবেন, এদেশের প্রত্যেকটা নারী পুরুষের, ছোট কচি বাচ্চা সবাইকে আপনার সেবা দেন, সেবা দিবেন। আপনি আপনার জায়গা থেকে, আপনি আপনার সুন্দরতম একটি আদর্শের জায়গা থেকে মানুষকে কনভার্টেড করে আপনি এলাকা উন্নয়নের লক্ষ্যে আপনি অনবরত কাঁধে কাঁধ মিলিয়ে কৃষক মেহনতি জনতার হাতে হাত মিলিয়ে আপনি ওইভাবে সার্বক্ষণিক ভাবে মানুষের লক্ষ্যে কাজ করবেন, ভালো। কিন্তু আপনি যেটা করছেন, যে জিনিসগুলি আগে যারা করছে তারা কিন্তু দেশে নেই, তাদের কোনো খবর নেই বাংলাদেশে। তাহলে আপনি যদি আবার এইভাবে এই সিস্টেমে ওটাকে চালু রাখেন, তাহলে আপনার অবস্থাটা কি হবে? মানুষ বিপদে পড়লে বিপদ কি জিনিস বুঝে, বিপদ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু মানুষের খেয়াল থাকে না। এটা উচিত নয়। আপনার উচিত, আপনার ভাবা উচিত যে আমি যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে আমার একটি দুর্ঘটনা আসতে পারে, বিপদ আসতে পারে। মানুষ যদি আমাকে কিছু খারাপ বলে, আমি তাকে ভালো বলে, যে কথাটা বাবর সাহেব বলেছে, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন, উনি দেশের একটা অনুষ্ঠানে সম্ভবত বলেছেন যে আমি জেল খেটে জেলখানায় যে, তাহলে আওয়ামী লীগ কি আপনাকে ভালো করেছে বাবর সাহেব? আপনি জেলে গিয়েছেন, উসিলা দিয়েই তো আপনি একটি ভালো হয়েছে। বাবর সাহেব বলছে যে, বলতেছে এলাকার সাথে যে মানুষ মানুষকে ভালোবাসতে হবে এবং তোমরা দেশের উন্নয়নের স্বার্থে কাঠামো উন্নয়ন লক্ষিত সেইভাবে একটি দেশের সার্বিক অঙ্গনে তোমরা কাজ করবে। সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাস পড়ে, সলাতুল জোহর পড়ে, কোরআন সবসময়ের জন্য হাতে থাকে এবং তসবিহ তাহলিল জেকের সমস্ত সব মিলে বাবর সাহেব এখন করেন। এবং আগের যে চেহারা আর এখনকার চেহারা আকাশ পাতাল ডিফারেন্স, ডিস্টেন্স। ওনার নূরের একটি চেহারার ভিতরে একটা নূরের আকর্ষণ পাওয়া যাচ্ছে, যেহেতু উনি একদম জেল খাটার পরে এবং ফাঁসির মঞ্চ থেকে চলে আসার পরে উনি একদম টোটালি বিএনপির ভিতরে একজন আদর্শিক, ভালো মনের এবং এদেশের মানুষের হৃদয়ের জায়গা করে নিয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব বাবর। প্রিয় দেশবাসী, আপনি নেতৃত্বের জায়গা থেকে আপনি যেই ভাষায় কথা বলেন, আপনি আপনার জায়গা থেকে যেইভাবে মানুষদেরকে বা অন্য নেতাকে অশ্লীলতা যে প্রয়োগ করছেন, এটা কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করে না। আপনি যে দল করেন না কেন, আপনি বিএনপি করেন, জামাত করেন, আওয়ামী লীগ করেন, ফ্রিডম করেন, এই করেন, সেই করেন, এনসিপি করেন, যা কিছু করেন,
আপনার কথার প্রতি মানুষের আকর্ষণ থাকতে হবে। আপনি যদি মানুষদেরকে বুঝান, অ্যাঙ্কারিং করেন, মানুষদেরকে কনভার্টেড করেন, তাহলে আপনি যদি জিনিসগুলি আপনি যদি তাদেরকে সমন্বয় না করতে পারেন, তাহলে তো মানুষ অ্যাকসেপ্ট করবে না। আপনি কি জানেন, মা ওয়েলকাম, জয়েন করছো, অসংখ্য ধন্যবাদ। আমার মামা তো জয়েন করছে, ওর জন্য সবাই দোয়া করবে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, ফলো এমনি শেয়ার করে দাও আমার লাইভটি। মা, এখন যে কথা বলতেছিলাম, যে আজকের বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট, সেটা আমাদের সর্বাঙ্গিক ভাবে আমাদের অনেক চেঞ্জিং হতে হবে। আপনি বিএনপি কার দল মনে করছেন? আপনি আদর্শিক রাজনৈতিক বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি প্রতিষ্ঠাতা, 78 সাল জীবন যৌবন শহীদ সবকিছু করে এই দলটাকে মানুষের সামনে উত্থাপন করেছিল। মৃত্যুর পরে একটা লাকিস, তার ভিতরে কিছু পাওয়া যায়নি। শুধু সেই বগুড়ার মতো জায়গায় গাবতলীতে একটা বাড়ি পর্যন্ত করেনি, ভাড়া বাড়িতে থেকে রাজনীতি করছে দেশটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার দল। কিন্তু আপনি দলের ভিতরে ঢুকে আপনি যে কথা বলছেন, এটা কি কথা হয়? আপনার এক্সপ্রেশনই তো ভালো না। আপনি যে কথা বলছেন, হাতে একটা লাঠি নিয়ে প্রেস ক্লাবের সামনে বসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের পক্ষ হয়ে যে কথা বলছেন, এটা অ্যাকসেপ্ট করে না মানুষ। আপনি কি বলছেন? ধিক্কার দিয়ে কথা বলছেন না। জনগণকে মুগ্ধ, জনগণকে আকৃষ্ট, জনগণের স্বচ্ছন্দ বোধ রেখে আপনি কথা বলবেন। আপনি কথা বলছেন চাঁদাবাজের আকারে কথা বলছেন। কি বলছেন আপনি? শিবিরের সাথে আপনি ডাকসু নির্বাচন, আপনি ডাকসু নির্বাচনে ছাত্রলীগ ভোট দিয়েছে শিবিরের ইতে বাক্সে, এটা হয় কোনোদিন? ওরা হচ্ছে মানে এমনই অবস্থা, মারমুখী অবস্থা, যে শিবিরের লোকদেরকে ছাত্রলীগেরা পিটিয়ে, যেই কথা বলতে বলতে সাদিক চোখের পানি ছেড়ে দিল, তাদেরকে পিটিয়ে মুখে পানি পানি করেছিল শিবিরের সেই ছেলেটি রাকিব, নাকি পানি পানি করার পরে উলঙ্গ হয়ে প্রস্রাব করে দিয়ে মুখের উপরে দিয়ে তারপরে প্রস্রাব খাওয়াই দিল। আর আপনি বলেন ছাত্রলীগ তাদেরকে ভোট দিয়েছে? না, ওটা না। আপনি এই ভাষায় কথা বলা উচিত ছিল, ডাকসুর বিপি যে হয়েছে ওয়েলকাম। আমাদের বোধহয় কোনো জায়গায় ঘাটতি আছে, আমাদের কোনো জায়গায় যদি ভুল আছে শুধরে নেবেন। আপনাদের ভালোবাসা এবং আপনারা যাকে ভোট দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা মেনে নিলাম। পরের দিন আপনি ক্যাম্পিং করবেন, ছাত্র দল হয়ে আপনি ক্যাম্পিং করবেন। আপনার আমানুল্লাহ সাহেব বিপি ছিল, কত সুন্দর, উনি খোলামেলা মানুষের সাথে মোসাফা করতেছে, যেগুলো শিবির করে। এই যে সমন্বয়, এই যে কথা, আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলে থেকে আপনি যে ভাষায় কথা বলছেন, তারেক রহমান সাহেবের কমন মানছেন না। আপনার মতো নেতাকে যদি আজকের আউট করে দেয়, কালকের আগামী কালকের বিএনপি স্বচ্ছ হবে। আপনি যাকে তাকে আপনি ওখানে বসে বসে আপনি দল থেকে আপনি কি করলেন? দল থেকে আপনি অব্যাহতি দিয়ে দিলেন, এবং দলের যারা শ্রম দিয়েছে, দলের জন্য জীবন দিয়েছে, তাদেরকে আপনি বহিষ্কার করে দেন আপনার একটা খোঁজা। আপনি খুব ভালো মানুষ, জানে মানুষ, আপনার চেহারা, আপনার যে কথা, আপনার যে অ্যাটিটিউড, আপনি মানুষ কনভার্টেড যেই সমন্বয়, সেই জিনিসটি আপনি করতে পারেন। আপনি চান শিবিরের সভাপতি প্রেসিডেন্ট, শিবিরের প্রত্যেকটা ছেলের দিকে তাকান, এত সুন্দর, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বলে আরম্ভ করে। কত সুন্দর ব্যবহার তাদের, এবং তারা কত সুন্দর পরিপাটি কথাবার্তা বলে। আজকে ডাকসু নির্বাচনে আমি জয়ী হইনি, এদেশের ছাত্র জনতা ৩৮,০০০ ছাত্র তারা জয় হয়েছে। যারা হতে পারি তাদের প্রতি আমাদের ভালোবাসা। জিতু নামের একটা স্বতন্ত্র ছেলে জাকসু, সেখান থেকে হলো। শিবিরের এজিএস জিএস তাদের সাথে কোলাকুলি করলো। কই, তারা তো ওখানে আন্দোলন করেনি যে বিপি স্বতন্ত্র হলো কেন? স্বতন্ত্র হওয়া বিশাল ছোটা এমন জিনিস আবিষ্কার করেছে যে দল ছাড়া, ছাত্র দল ছাড়া, শিবির ছাড়া একাই সে সমস্ত জাকসুর ভোটগুলি
ক্যারি করছে, আপনি কি এটা কি মাথায় নেন না? তাহলে ভালোবাসার মধ্যে কি আছে বলুন তো? ও আপনার বিরুদ্ধে কথা বললে, আপনার বিরুদ্ধে যখন কথা বলে সেই পিনাকি ভট্টাচার্যরা, যখন ইলিয়াসরা কথা বলে, তখন আপনার গা জ্বলে না? আপনাদের বলা উচিত, ইলিয়াস, পিনাকি ভাই, আমার দোষটা কোথায়? দুই হাত জোর করে বলছি, সমস্ত বাদ দিলাম, সংসার বাদ দিলাম, সবকিছু আমি মানুষের উদ্দেশ্যে নিলাম, তুমি আমাকে বলো আমার দোষটা কোথায়, সেখান থেকে আমি শুধরে নেব। এইভাবে করে আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করবেন, যদি না করেন বাদ দিয়ে দেন। আবার কিছু কিছু জায়গায় আছে আজকে যারা জীবন দিয়েছে তাদেরকে আপনি বহিষ্কার করে দেন, সাধারণ কথা আপনি বহিষ্কার করে দেন। সিদ্ধিরগঞ্জ থানায় আপনার নারায়ণগঞ্জ জেলার ভিতরে কিছু কিছু জায়গা আছে যারা একদম পরিপাটি পলিটিক্যাল জায়গা থেকে মানুষদেরকে এবং বিনা ওয়েতে বারবার নির্বাচিত কাউন্সিলর, সর্বোপরি এ ধরনের যারা আছেন তাদেরকে তারা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে দলের জন্য, তাদেরকে বহিষ্কার করে দেন। তার মানেটা হচ্ছে মিস্টার তারেক রহমান কিছু বলতে পারছেন না। এই যে তারেক রহমানকে আপনারা ফলো করুন, অ্যাটিটিউড, কথাবার্তা, মানুষের সাথে যে বিহেভ গুলা কত সুন্দর, আকৃষ্ট মনে কথা বলে। উনি কি একবার প্রতিবাদ করেছে? 1 2 3 4 তারেক জিয়ার গালে জুতা মার এই ধরনের মন্তব্য করেছে, এবং 1 2 3 4 টিনের চালে কি কাউয়া, তারেক জিয়া সাউয়া, এই স্লোগান দেওয়ার পরেও যে প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে ম্যাডাম খালেদা জিয়ার সন্তান পেটে ধরা, কই একবার তো প্রতিবাদ করেনি। উনি প্রতিবাদ করবে কথার মাধ্যমে এবং মানুষের ভালোবাসার ছিদ্র জায়গা থেকে ঢুকে, মানুষের অন্তঃকরণে ঢুকে মানুষ প্রতিবাদ করবে। উনি করবে না, উনি কখনই করবে না। কিন্তু আপনারা এই যে বিএনপির ভিতরে কিছু চামচা, আর একটা আছে নওগাঁর বলদ, এই মোড়া, আপনি কোনো কথা বলতে পারে না, এটা বিএনপির পুটকি মারতেছে সারাক্ষণ। বিএনপি যদি প্রসাব করে তাহলে নাকি সব ভেসে যাবে। এই যে কথাগুলি, এই কথাগুলি কি আপনি কোন জামাতের বা কোন শিবির বা কোন রকমের এই কথাগুলি আপনি তারা কি কখনো বলে? আপনি কে বিএনপি? আমি জানতে চাই। আপনি তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে আপনি হোগা মারছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপির তো আপনি এইভাবে শেষ করে দিচ্ছেন না। আমি মাঝে মাঝে এই কথা বলছি যে আজকের এই দলকে আপনারা, আমি কিন্তু করি না, আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগ করি না, জাতীয় পার্টি, আমার নিজের দল আছে, আমি বিএসপি পার্টির চেয়ারম্যান, বাংলাদেশ সোশ্যাল পার্টি আমার নিজের, আমি আমার জায়গা থেকে আমি কথা বলার চেষ্টা করি এবং আমি আপনাদেরকে বুঝাই কেন আমার নিজের খেয়ে নিজের পরে পরিবারতন্ত্রের কথা বলে তোমার লাভ নেই। তবে হ্যাঁ, আমি বলি এই জন্য আদর্শিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি জায়গা দিয়েছিল 81 সালে, এই 81 সালে জায়গা দিয়েছিল শেখ হাসিনাকে জায়গা দিয়েছিল। এবং আপনার ইতিহাস দেখবেন, আপনার ইতিহাস পড়েন না, আপনারা বক্তব্য না পড়ে এইসব জীবনী পড়বেন, এইসব কালচারাল ইউটিউবে আপনি সমস্ত সব সার্চ দিলে পাবেন, আপনি তাদের লাইফ স্টাইল গুলি নেবেন, আপনি সমস্ত সবকিছু বুঝতে পারবেন যে দেশের যে অবদান কার ছিল। এই বাংলাদেশে ঢুকতে পারে নাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে ইন করেছিল। শেখ হাসিনাকে এই বাংলাদেশে উনি নিয়ে আসছিল, জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়ে গেছিল, এই ইসলামিক সর্বোপরি স্বাধীনতার পর থেকে ইসলামী রাজনীতি ব্যান্ড হয়ে গেছিল। কিন্তু এগুলি কে করেছে জানেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এত আদর্শিক, এত সুন্দর অ্যাক্টিভিটি এবং এত সুন্দর তার গঠন প্রণালী, আপনি তার দলে থেকে আপনি যা খুশি তাই বলতেছেন। আপনি কে? বিএনপি? ওটা না। আপনার বিরুদ্ধে সমালোচনা হলে, এই যে জ্যাকব নামে একটি লোক, এটা আপনার মহাসচিবকে কি একটা কথা বলেছিল, ওনার গায়ে চলে। ভাই, আমি স্ট্রেট ফরওয়ার্ড একটি লোক, চোরকে যদি চোর বলা হয় তাহলে চোর কিন্তু রাগে। আপনি জামাত ইসলামীর একটি লোক শিবিরকে যদি চোর বলেন, ডাকাইত বলেন, ওকে রাখবে না, ওদের লাগেই না। নাহমাদুহু আনুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইসলামকে দাওয়াত দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। উনি বলেছেন, তুমি যাহা জানো আর একজনকে তা শিখাও। কাফেরদেরকে দাওয়াত দেওয়ার পরে ওনার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। উনি ওনাকে শুধু অপমানই করেন নাই, এক বুড়িমা পর্যন্ত কাটা দিয়েছে, যেগুলি আমরা শিশু শ্রেণীতে পড়েছিলাম। এবং ওনাকে মারার জন্য এগ্রি হয়েছিল। এবং একটি পাওনাদার ওনার কাছে এসেছিল, উনি বসেছিলেন মসজিদে নববীতে, বসার পরে এক পাওনাদার এসে
তারপরে ওনার চাদর ছিল সেই গলায়, পাওনাদার পিছন থেকে যখন টান দেয় তখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক একদম মানে কালির মতো হয়ে যায়, লাল লালচে কালি হয়ে যায়। হওয়ার পরে তখন ওমর ফারুক ছিলেন যে যে হুজুর আপনি অর্ডার দেন কতল, আনা কতল, নকে কতল করে ফেলি। আল্লাহ রসুল বলেছেন যে না ওমর, সে আমার কাছে পাওনাদার, সে আমার কাছে এসছে। সমস্ত ক্যাটালগ আল্লাহর নবী সেটাকে ফলো করে আজকের তারা চলতেছে, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী বাংলাদেশ, সমস্ত আলেমগুলি চলতেছে। এর পরিপ্রেক্ষিতে সেই সেই কাফের সাথে সাথে নবী পাকের এই উদাত্ত ভালোবাসা দেখে বলছেন যে আপনার আল্লাহ নবী, কোন সন্দেহ নেই, আপনি আমাকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইসলাম প্রচার করলেন, উনি ইসলামে শামিল হয়ে গেলেন। কাফের। তাহলে আপনার এত লাগে কেন? আপনি কি চোর? আপনি কি চাঁদাবাজ? আপনি কি ডাকাত? কত বড় গাদা না হইলে হয় ইলিয়াসের মতো লোক, পিনাকির মতো লোক যখন বলে আর সেই কথাকে তারা প্রতিবাদ জানায়, তাহলে বোঝা যায় যে এদের মাথায় কতটুকু জ্ঞান আছে যে আজকের যদি এই জিনিসটাকে আমি প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ে তুলি, তাহলে তারা হচ্ছে গেইনার, তারা হলে টপ লেভেলের হিরো হবে, আমি হব জিরো। এই জিনিসটা কিন্তু বিএনপির কোন স্থায়ী কমিটির ভিতরে, তাদের ভিতরে কোনো নেই ভাই। আর একজন আছে, তাদের চোখ আপনি দেখবেন, ফলো করবেন, আজকে ফলো করবেন, ইসলামী ছাত্র শিবির এত গুলাম, এত সুন্দর পরিপাটি অবস্থানে থেকে বাক্য বচনগুলি মানুষের সাথে অ্যাঙ্কারিং, মানুষের সাথে কথা বলে, এবং যোগ্যতা এবং প্রত্যেকটা ওয়ার্ড কত সুন্দর। আর দেখবেন বিএনপির একজন নেতা কথা বলতে গেলে হাতে একটা লাঠি, প্রথম টিভি হিটে না, এগুলি নয়। আপনি বলবেন যে বাংলাদেশ ন্যাশনাল পার্টির একজন কর্মী, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন কর্মী, আপনি তারেক রহমানের কর্মী বলার দরকার নাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন কর্মী আমি, তারেক রহমান তার সুযোগ্য সন্তান, ঠিক আছে। আমি প্রেসিডেন্ট খালেদা জিয়ার কথা বলা যায় যে খালেদা জিয়ার একজন কর্মী, আমি আপনাদের কাছে মাপ চাই। তার কর্মী থাকা অবস্থায় তার দলকে আমি সুসজ্জিত করার জন্য আমি আপনাদের কাছে এসে, আমাদের ভুল থাকতে পারে, কিন্তু কোথায় ভুল, কোথায় ভুল, কোন জায়গায় ভুল আমাদেরকে যদি একটু শুধরে দেন, তাহলে হয়তোবা আমি সামনের দিকে ভালোভাবে কাজ করতে পারি। সেটা না, প্রথম স্টেপে কে চাঁদাবাজি করলো, বিএনপি কে কেন করলো, আর ফজু পাগলার মতো একটা আছে, হ্যাঁ, মুক্তিযোদ্ধা ছাপিয়ে কথা বলে, বিভিন্ন এতে কথা বলে। ভাই এর নাম পলিটিক্স, এর নাম রাজনীতি নয়। শফিকুল ইসলাম জয়েন করছে, আমার বন্ধু, ওয়েলকাম। মাহবুব, শফিকুল ইসলাম জয়েন করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে জয়েন করলে আমরা কথাগুলি খুব ভালো লাগে। তবে আমি একটা কথা বলি ভাই, আজকের রাজনীতি আমরা করেছি, আমরা বিএনপি করেছি। আমি শুধু বিএনপি করি নাই, আমি একটা গেঞ্জি মোল্লারহাট ইউনিয়ন, মোল্লারহাটে কোনো ম্যান নেই, কারণ ওই আমলে আমার উপরে কেউ ছিল না, আমি খুব শৃঙ্খল ছিলাম, যারা জয়েন করছে তারা জানে। কিন্তু আমি বিএনপি করেছি একটা জনাব ভুট্টোর বিরুদ্ধে নির্বাচন, বিএনপি করেছিলাম। একটা গেঞ্জি পরে কামরুল একটা গেঞ্জি দিয়েছিল, কামরুল মামা, বেদবি মাফ করেন কামরুল মামা, আমি তাকে শ্রদ্ধা করছি, জগন্নাথ কলেজের ভালো পলিটিশিয়ান এবং সে নলসি জলকারিতে বৃহত্তর একজন ভালো নেতা। কামরুল মামা তখন বিএনপি করা অবস্থায় একটা গেঞ্জি পরে আমি এলাকা থেকে নলসিটির মতো সেই নদী সাঁতরিয়ে ঢাকায় এসেছি। তাহলে আমার চাইতে বিএনপি কে করেছে? এখন ঢাকায় এসেছি, আসার পরিপ্রেক্ষিতে হয়তোবা কোন রকম জীবন বাঁচাবার জন্য হয়তো আওয়ামী লীগের সাথেও আমার একটা সুসম্পর্ক ছিল, থাকতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এমতো অবস্থায় নিজে বেঁচে থাকার তাগিদে অনেক অনেক সময় সমন্বয় পৃথিবীর সবাই করে, আমিও সেটা করেছি। আমার চাইতে বিএনপি কে করেছে? আমি তো এলাকায় যাই না, এলাকায় গেলে তো এখন রাজত্ব আমার, কারণ আমি বিএনপির এখন ওখানে বিএনপি করেছি, আমি তো চাঁদাবাজি করতে পারি, অমুকের জামার কলার ধরতে পারি, 5টা ডিম থাকলে 3টা ডিম নিতে পারি। সেই জিনিসটি কি এখন আমার কি সেই সময় আছে, বা সেটা কি এখন আমি কি সেটা কি করব? কখনোই নয়। কিন্তু বিএনপির আদর্শ থেকে আমি সমস্ত সর্বোপরি, হ্যাঁ জয়েন করছে ফয়সাল, অসংখ্য ধন্যবাদ। এই যে আপনি একটি দলকে ভালোবাসেন, যেমন আমি দলের ভিতরে নেই, আমি এখন কোন দলের সাথে, আমি বাংলাদেশ সোশ্যাল পার্টি এটার একজন সমন্বয়ক, বা আমি সোশ্যাল পার্টিকে সামনে রেখে আমি কথা বলি আমি আমার জায়গা থেকে। তো স্বচ্ছ, আপনি আপনি একটি দল করেন, কিন্তু দলের পাশে থেকে আপনি যদি দলের কীর্তন না বলেন, দলের যদি গুণটা যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন, তাহলে দলটি আপনি বাদ দেন। দলে থেকে
কান পড়া শুনবেন, আপনি অমুক দল থেকে একজনকে বহিষ্কার করে দিবেন, আপনি দলের সমস্ত সর্বোপরি আপনি দল থেকে আপনি সেভাবে কথা বলতে পারবেন না, আপনি মানুষের সাথে বিশ্লেষণ করতে পারবেন না, কথা বলতে পারবেন না, আপনি আপনি এইভাবে করে আপনি রাজনীতি করতে পারবেন না, তাহলে আপনি হোঁচট খাবেন। দোস্ত, তোমার জন্য রইল অনেক অনেক দোয়া। হ্যাঁ শফিকুল, তুমি আমার বন্ধু মানুষ, তোমার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। আর এখানে যারা জয়েন করছেন, ফয়সাল ভাই আমার, যারা মাহবু আমার মামাতো ভাই, থাকলে পরে কথাগুলি খুব ভালো লাগে। আমার যদি সময় দাও তোমরা যেহেতু আছো, লাইভটিকে বেশি বেশি শেয়ার করে দিবে। তো আমি যে কথা বলতেছিলাম যে আপনি রাজনীতি করবেন, আমাদের এই নলছিরি জলকাঠি নিয়ে বলছি। নলছিরি জলকাঠিতে আপনি জানেন আবু মিয়ার রাজত্ব ছিল 17টি বছর, 16 বছর, 3 টার্ম উনি এমপি ছিলেন। তো আমি বলতে চাই না উনি বিগ পলিটিশিয়ান, ওনার ব্যাপারে আমি বলতে চাই না। দোস্ত তোমার জন্য রইল শুভকামনা। ওয়েলকাম দোস্ত, আমি কমেন্ট করতে পারছি না, পরে কমেন্ট করব। মাহবু থাকো, যারা জয়েন করছে সবাই থাকো। তো আমি সমালোচনা করতে চাই না, কারণ জনাব আমির হোসেন আমু, আমি কি সমালোচনা করব? বৃদ্ধ লোক, চোখে পানি আসছে, পিছনে হাত করা বেঁধে যখন আমি জুডিশিয়ালে দেখি সে আস্তে আস্তে উঠতে পারছে না, পড়ে যাচ্ছে, বৃদ্ধ বয়সে 100 বছরের সেই বৃদ্ধ লোক পড়ে যাচ্ছে, উঠতে পারছে না। মনে মনে ভাবি যে আমির হোসেন আমু বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে তোফায়েল আহমেদ সহ, তোফায়েল আহমেদ সাহেবের চাইতেও বড় আজকের বাংলাদেশ হওয়ার আগে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল, সেই আমির হোসেন আমু আজকের হাত করা পিছন থেকে পড়ে আজকের ওইখানে উঠায়। কেন? ওনার ভুল ছিল, নলছিরি জলকাঠিতে ভুল ছিল, ভুলগুলো শুধরিয়ে দিয়ে ইউনিয়ন পরিষদের অশিক্ষিত লোককে চেয়ারম্যান বানিয়ে তাদের কাছ থেকে 1-1.5 কোটি টাকা খেয়েছে। নলছিরি জলকাঠিতে কোনো উন্নয়ন করে নাই, একদম না। জনাব ভুট্টো, আমি সত্য কথাটাই বলি, ভুট্টোর আমলে যতটুকু কাজ হয়েছে এছাড়া তার ওয়াইফও করতে পারে নাই, কেউ না। জনাব ভুট্টো সে গড গিফটেড ছিল আমাদের, এবং এর নাম বেচা বিক্রি করে সেই বরিশালের বাহিরের থেকে আজকের এই মামি বলি, উনি আজকে পরিশ্রম চালিয়ে যাচ্ছে। উনি কিন্তু করতে পারছে না, কারণ ওনার পক্ষে ওই ধরনের কোন সচিব, মন্ত্রী, আত্মীয় স্বজন কেউ নেই। উনি অসাধ্যের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আমি দেখি, খুব সালাম দিচ্ছে, করছে, সেই করছে। কারণ এইরকম করে নমিনেশন নেওয়ার জন্য সমস্ত বিএনপির সমস্ত দলের লোকগুলি তারা নলছিরি জলকাঠিতে অবস্থান করছে। বর্তমানে 10 জন নমিনেশন নেওয়ার জন্য। নলছিরি জলকাঠিতে কিন্তু সব পরিবারতন্ত্রের দালাল, সব। আমি আমার জায়গা থেকে, দলের এক্সপিরিয়েন্স থেকে, দলের একটি প্রতিষ্ঠাতা হিসেবে আমি আমার জায়গা থেকে যদি নলছিরি জলকাঠিতে কাজ করি, তাহলে সমস্যাটা কোথায়? আমি কারোর সাথে তো কম নাই। শিক্ষা, দীক্ষা, টাকা পয়সা, সাহস মেইন। সাহস কার কতটুকু আছে বরিশাল বিভাগে? আমার তো মাপা। আমি বাংলাদেশে যেখানে 17টা মামলা নিয়ে ঢাকা গুলিস্তানের মতো জায়গায় আমি 2 বছর রাইডারই করেছি, এবং রাইডার থাকা অবস্থায় ঢাকা সিটির বড় বড় গুন্ডাগুলি আমি নিয়ন্ত্রণ করতাম। শরীর আসলাম, দোষে বিকাশ, প্রকাশ, তারপরে কালাজাহাঙ্গীর সিন্ডিকেট, কিলার আব্বাস, তাকে আমার নিজের আওতায় ছিল, আমি রাইডারই করেছি। তবে সাহসের দিক থেকে কোথায়? ভাই একটা কথা মনে রাখবা, যে ক্রাইম পলিটিক্স কিন্তু অত সহজ নয়, এটা খুব কঠিন অবস্থা। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টার পাস করে ডিগ্রিতে পড়েন, আপনি তো ভাসমান পলিটিক্স করেন। এলাকা ভিত্তিক রাজনীতি করা ছোটা, ওখানকার রাজনীতি এই যে বাহির থেকে এসে হোমরা চোমরা ময়মনসিংহ বিভিন্ন ফরিদপুর এসে একটি দলের একটি লিস্ট হয়ে গেল, আপনি সাংগঠনিক সম্পাদক, এটা কিন্তু ভাসমান রাজনীতি। আর আপনি স্থানীয় পর্যায়ে ক্যাডারগিরি, আপনি এশাসিকদের কিন্তু সব হতে পারে না, কথার কথা বলছে, আপনার অন্যদিক নিয়ে না। কিন্তু রাজনীতির ভিতরে অনেক ধরন আছে, এরা হচ্ছে ভাসমান রাজনীতি। মনে করেন তারেক রহমান সাহেব বললো যে আপনি নির্বাহী সদস্য, ভাসমান রাজনীতি। এই ভাসমান রাজনীতি আর স্থায়িত্ব রাজনীতি আকাশ পাতাল ডিফারেন্স, ডিস্টেন্স। আপনি মোল্লাহাটে এসে উড়ে এসে জুড়ে বসে একজন রাজনীতি করবেন, আপনি দলীয় সেটা আলাদা, কিন্তু আপনি যদি স্থায়িত্ব নিতে পারেন তাহলে সে রাজনীতি কিন্তু ভিন্ন। তাহলে আমি কিন্তু ওই রাজনীতি করেছিলাম, এবং এলাকা ভিত্তিক একটা প্রফেশনালি ওইভাবে। কিন্তু রাজনীতি অনেক প্রকার, অনেক সেকশন, অনেক ভাবে, ক্যাডারি পলিটিক্স, সব পলিটিক্স, সমস্ত সর্বোপরি সর্বব্যাপারে আমার এক্সপিরিয়েন্স, যোগ্যতা আছে বলে আমি মনে করি। তাহলে আমি কার এই পরিবারতন্ত্রের? আপনি পরিবারতন্ত্রের জন্য আমি গলাবাজি করব, আমি মরবো, রাজপথে জীবন দিব, আমার খাইয়া কাম নাই, আমি মেধা এখন ক্লিয়ার না, প্রশ্নই আসে না। আমি আমার জায়গা থেকে আমি কথা বলবো। আমি ওই নির্বাহী সদস্য হইলাম,
বা ইউনিয়ন পরিষদের একজন সভাপতি হইলাম, আমার ওই পর্যন্ত শেষ, মানে জেলার ওই সমন্বয়ক পর্যন্ত শেষ, তখন ওখানে আমি কথা বলতে পারবো না। এই দেশের ভিতরে একটা রাজনৈতিক দল আপনার যদি লোক নাও থাকে আর আপনি যদি ফেমাস হন অনলাইন হাজার, তাহলে আপনি ওই যে বড় বড় নেতাদের পাশে কিন্তু আপনার সেই দলীয় মর্যাদাটা কিন্তু আপনি পাবেন। অথচ এদের চাইতে ভালো ভালো পলিটিশিয়ান যারা আছে তারা হয়তো ওই পর্যন্ত বসে থাকে, যারা স্থায়ী কমিটিতে আছে, যারা নির্বাহীতে আছে, তাদের চাইতে জেলা পর্যায়ে যে সভাপতি অনেকটা রাজনীতিতে তারা কিন্তু পারদর্শী, পলিটিক্স এবং এগ্রি, এবং তাদের মন মানসিকতা চেতনা সর্বোপরি হাই, কিন্তু পারছে না ওই পর্যন্ত স্থগিত। ওই যে ল্যাংরা খোরা লুলা কতগুলো অফিসে বসে থাকে, ঢেঙ্গার 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 করে আটে, তারপরে আবার বাহা দেয় না। আপনার পলিটিক্স করতে হলে ফিজিক্যালি অবস্থান থাকতে হবে আপনার, যেমন যেটা ইউরোপ কান্ট্রিতে আছে, যেটা আমেরিকায় আছে। আপনি 17 জন ধরে ধরে আপনাকে উঠাচ্ছে নামাচ্ছে, আপনি কথা বলছেন না। আপনার রাজনীতি করতে গেলে এই দেশের ব্যাপারে আপনার কথা শুনবে মানুষ, এবং আপনার কথা এদেশের আর্মিতে শুনবে, আপনার কথা এদেশের জনগণ শুনবে। আপনার যদি বডি ল্যাঙ্গুয়েজ যদি ভালো না থাকে, আপনি যদি সে কণ্ঠস্বরে আপনি যদি বক্তৃতা না দিতে পারেন, আপনার যদি সর্বোপরি সেইভাবে যদি আপনার যদি যোগ্যতা না থাকে, তাহলে আপনি রাজনীতি করতে পারবেন। সাকিব, অসংখ্য ধন্যবাদ, আমার ছোট ভাই জয়েন করছে, ওর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সর্বোপরি যোগ্যতা থাকতে হবে। কিন্তু আপনি রাজনীতি করছেন, আপনাকে 6 জনে উঠিয়ে, আপনি 80 বছর 100 বছর বয়স এগুলি উঠিয়ে, কিন্তু এইটা কিন্তু শিবিরের ভিতরে নাই, জামাতের এবং এটা শিবিরের ভিতরে নাই। আপনি দেখেন ছাত্র দলের সভাপতিকে বলছে বুড়া, বলছে কে? সেটা আর এক চামচা, ওরা ওই যে হুজুর, ওই যে আপনার ওই কুষ্টিয়ার হামজা নাকি আমির হামজা নাকি, ও বলছে যে বুড়া। আমি বলি না, আমি সব কথা কিন্তু বলি না, আমাকে মাফ করবেন। সেই বলছে বুড়া। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে বর্তমান প্রেসিডেন্ট সভাপতি, সে হচ্ছে ইয়াং ছাত্রদের, ইয়াং ছাত্র রাজনীতি ছাত্রদের ভিতরে সীমাবদ্ধতা থাকবে। এমত অবস্থার জন্য কেন থাকবে? আপনি দলের ভিতরে যদি আপনি শ্রেণী বিভাগ হিসেবে আপনি যদি সেটা সমন্বয় না করতে পারেন, তাহলে কিন্তু এই জিনিসগুলি সমস্ত ফলমি জামাত ইসলামী বাংলাদেশ শিবির তারা কিন্তু করে। কিন্তু আওয়ামী লীগের ভিতরে বা বিএনপির ভিতরে বা জাতীয় পার্টির ভিতরে এই যে দলগুলি আছে, এই দলগুলি নিজেদের কথায় কমিটি, নিজেদের কথায় সমস্ত সবকিছু, নিজেদের এই যে পরিবারতান্ত্রিক কেন্দ্রিক তাদের যে সমন্বয়, তারা কিন্তু এই সমন্বয় করে তারপর তারা চলছে। কিন্তু শিবির ছেড়ে না। আপনি মিনিমাম 5টা হাদিস আপনার পড়তে হবে, কলা রাসূলুল্লাহ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এবং কোরআন শরীফের প্রথম পারা পড়তে হবে আপনার, 2টা হাদিস জানতে হবে, এবং আস্তে করে আপনি কর্মী থেকে আপনি সাথী হলেন, সাথী থেকে আপনি শিবিরের একজন রোকন হলেন, বা রোকন হওয়ার পরে আপনি সেইভাবে আপনি ওইভাবে করে ধাপে 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 আপনার সিঁড়ি পেয়ে আপনি এই পর্যন্ত কি আপনি শুনেছেন যে ইসলামী ছাত্র শিবিরে জামাত ইসলামী বাংলাদেশের একটা লোককে কোন দলে আওয়ামী লীগ বা বিএনপিতে জয়েন করছে, বা যদি করাইতে পারে কেউ, তাহলে হাতে চুরি পড়ে যাবো? কিন্তু কখনোই পারবে না। পারবে না কেন? দলীয় সংগঠনে দলীয় ব্যাপারে তারা এত শক্তিশালী, যেগুলি আপনি দেখেন যে ডাকসুর বিবি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট যে সাদিক, এই যে সাদিক যাকে বলা হয়, এই যে সাদিক, সে কিন্তু মুখ থেকে কোনো ক্রমে উচ্চারণ করেনি যে শিবির, এবং সে শিবির করে। সে কিন্তু সমন্বয়কদের পাশে থেকে সে তার সমস্ত কারালুকি কিন্তু ওখান থেকে চালিয়ে আপনার ওই সরকারকে আপনার বিরুদ্ধে তারা সেভাবে কাজ করেছে। কিন্তু পরবর্তীতে শিবিরের কেন বলেনি? কারণ শিবিরের প্রতি, জামাতের প্রতি তখন আওয়ামী লীগের খুব ক্ষোভ ছিল। যদি জানতো যে শিবিরের সভাপতি, তাহলে ওকে নিয়ে হয়তো ক্রস ফায়ারে দিত। কিন্তু ছেলেটি আরেকজন বক্তা বলতেছে, সে বক্তা বলছে এই কথা যে মোসাদকেও হার মানিয়ে শিবির এখন বর্তমানে 110, এবং সে তারা কিন্তু ওইভাবে রাজনৈতিক ক্যারিয়ার বিস্তার করছে। কিন্তু আপনাদের নাই কেন? আপনার নাই কেন? আপনি ঢাকা সিটির ভিতরে যেসব লোকে বিএনপির স্লোগান দেয়, এটা কি স্লোগান হয়? একটা চেগিয়ে বেগিয়ে রবিন না ফবিন, এগুলো কি হয়? এগুলি হয় না, এগুলি হয় না। আপনি রাজনীতি করতে গেলে আপনার স্লোগান, আপনাদের মোশন, আপনার মানুষকে কনভার্টেড এবং মানুষের পাশে যাওয়া, মানুষের সর্বোপরি তাদের সমন্বয় থেকে আপনার ওইভাবে কিন্তু রাজনীতি করতে হবে। প্রিয় দেশবাসী, আবার কেউ কেউ বলছে যে শিবিরকে ছাত্র দল কিছু করতে পারবে না আওয়ামী লীগ না হলে। লীগ আসলে ওরা লীগকে ভয় পায়, কারণ হলের ভিতরে ছাত্রলীগের একটা অবস্থান ছিল বিশাল। সেখান থেকে যখন চলে গেছে, তখন মনে করেন এখন আবার শিবির
ওখানে এসছে, শিবির এখন শিবিরকে ওখান থেকে তাড়ানো ছাত্র দল বা অন্যান্য দলের কোন প্রকার তারা ক্ষমতা রাখে না, একমাত্র সেটা। তাহলে দেশের ভিতরে মোটামুটি ভাবে আপনারা বুঝতে পারছেন যে একটা জগা খিচুড়ি রাজনীতি এসছে। তো এমতো অবস্থায় দেশ কোথায় কোন দিকে ডাইভার্ট হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউই বুঝতে পারতেছে। তো আমি যে কথা বলতেছিলাম, মানুষ ভালোবাসার জায়গা থেকে মানুষকে কনভার্ট করতে হবে। রাজনীতিবিদদেরকে বলবো যে আপনারা যে বক্তৃতাগুলি দেন এবং আপনারা মানুষদেরকে যখন বুঝান, তখন আপনাদের এই যারা আমার অনলাইনে আছেন, যারা দেখতেছেন, আপনারা একটু ইউটিউবে ঢুকবেন, একটা নেতার সার্চ ধরে আপনি বক্তব্য শুনবেন। প্রথম বক্তব্যের ভিতরেই হিংস্র মনোবত্ত। এই যে পাপি একটা মহিলা আজকের তার বক্তৃতা দিলাম, জামাত ইসলামী বাংলাদেশ হেন তেন বুং বং শিবিরকে ধরো, রক্কাডা এগুলি আপনি বলবেন কেন? এদেশের জনগণ বলবে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি একজন মহিলা এমপি, আমি আপনাদের সম্মুখে দিয়ে একটি কথা বলার জন্য এসেছি। আপনারা জানেন যে আপনারা জিয়ার আদর্শ এবং প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের জন্য কি করেছেন, সেই আদর্শটাকে, তার ইতিহাসগুলি আপনারা তুলে ধরতে পারেন না। আপনারা যারা আওয়ামী লীগ করে 17 বছর ক্ষমতা না থাকে, বঙ্গবন্ধুর আদর্শ বা যারা দেশকে তাদের বিষয়টা তুলে ধরতে পারেন না। দেশের রাজনীতি সমস্ত সম্পূর্ণ মুভমেন্ট গুলি মানুষের সামনে উত্থাপন করতে পারেন না। যে যেখান থেকে পাচ্ছেন, শুধু জেলার সভাপতি টিকিয়ে রাখতে হবে, আমার নির্বাহী সদস্য টিকিয়ে রাখতে হবে, এবং সর্বোপরি আপনি ওইভাবে ওই সেন্সে আপনি কথা বলছেন, কিন্তু উল্টাটা হবে কি, আপনি আপনার জায়গা থেকে এক সময় দেখবেন আপনার অবস্থান থাকবে না। মিস্টার তারেক ভাই তো এখন বর্তমানে লন্ডনে আছেন, উনি যখনই বাংলাদেশে আসবেন প্রেক্ষাপট চেঞ্জ হবে, অনেক উইকেট কিন্তু পড়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ উনি কিন্তু সেই মেধার লোক। এটা কিন্তু ভেবে কাজ করতে হবে। যাই হোক, রাজনীতি সম্বন্ধে আমি আবার বলছি, কোনো দল করি না, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি করি না, বিএসপি পার্টির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সোশ্যাল পার্টির আমার যাকে ভালোবাসি, আমি সেই জায়গা থেকে আমি আপনাদের সম্মুখে এসেছি শুধু দুই একটি কথা বলার জন্য। আজকের আমাদের ভালোবাসতে হবে। এখানে হয়তোবা কারো মন পাইছি, কেউ কারো কিন্তু কোনো মন পাইনি। হ্যাঁ, মিস্টার কাসেম মামাতো ভাই জয়েন করছে, ও তো বিদেশ থেকে, মালয়েশিয়া থেকে আসছো কিনা আমি জানি না, যদি আসো তাহলে আমাকে বলে দাও। আমি জানি যে তুমি মালয়েশিয়া থাকো। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অ্যাকসেপ্ট করবেন একজন রাজনীতিবিদকে, অ্যাকসেপ্ট করবেন। এখন আপনাদের জায়গা থেকে আজকে বাংলাদেশের প্রথম রাজনীতিবিদদেরকে বলতে চাই যে মানুষগুলি আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে। 5ই আগস্টের পরে হোক বা 5ই আগস্টের আগে হোক, আপনাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করবে। কি দেখে করবে কোন? মানুষ তো অ্যাকসেপ্ট করবে আপনাদেরকে আপনাদের ভালোবাসা দিয়ে, মুখের ব্যবহার দিয়ে। এই যে মুখের ব্যবহার, শিবিরের পোলাপান, একটু একটু বাচ্চা, 22 বছরের ছেলে, ডাকসুর বিপি, জিএস, এজিএস, শুধু ইন্টার পাস করে। নুরুই তো আমার ছোট ভাই বয়সী, 91 সালে যার জন্ম, আর আমার জন্ম 64-এ, 64 সালে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই নুরু তাদের এখন সিনিয়র হয়ে গেছে, আর এখন বর্তমানে ছোট ছোট তারা এত সুন্দর, এত কারিশমা, এত সুন্দর ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর ভাবভঙ্গি, এত সুন্দর অ্যাক্টিভিটি, এত সুন্দর নলেজ, এত সুন্দর থিওরিক্যাল, এত সুন্দরভাবে তাদের গঠন, এবং মানুষদেরকে মানে এত সুন্দরভাবে কথা বলে আকৃষ্ট করা। তাহলে ভোট কাকে দিবে বলেন? আর আপনি ছাত্র দলের একজন হয়েছেন, আপনি কি করেন? আপনার ভিসি অর্থাৎ ভাইস চ্যান্সেলরের সেই টেবিলে থাপ্পড় দিয়ে বলছেন আপনি একজন স্টুডেন্ট। তা আপনি যে একজন স্টুডেন্ট, আপনি যে একজন ছাত্র, এবং ভিসি আপনার শিক্ষক, এইভাবে যে আপনি কথা বলছেন, তাহলে সে তার হৃদয়ে কতটুকু আঘাত পেয়েছে আপনি মনে করেন। দেশে আসছি, তালতলা বাজারে দোকান নিছি। ও আচ্ছা আচ্ছা, তালতলা বাজারে তুমি দোকান নিছো, ভালো, খুব সুন্দর। দেশে আসবো ইনশাল্লাহ, আমি 2 একের ভিতরে হয়তো আমার নলসি জলকারিতে মহড়া দেবো। আর আপনারা দোয়া রাখবেন, ইনশাল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামীতে আমি নলসি জলকারিতে মানুষের পাশে থেকে তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে হয়তোবা তাদের পায়ের ধুলা নিয়ে আমি চলে আসব এবং তাদের দোয়া নিয়ে আসতে চাই। দাঁড়ান না দাঁড়ান কোনো ব্যাপার না, মানুষের ঝোলা টানবো, মানুষের ব্যাগ টানবো, মানুষের জুতা টানবো। মানুষ আমাকে মারবে, তাদেরকে বাহাবা দিব। মানুষ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে এবং তাদেরকে পাল্টা আক্রমণ করে তাদের ভালোবাসা দিয়ে তাকে জড়িয়ে ধরবো। এ হচ্ছে আমার বর্তমান রাজনীতির প্রেক্ষাপট। সেই হিসেবে মানুষের কাছে যে সেইভাবে মানুষের সাথে সমন্বয় করব। প্রিয় রাজনীতিবিদ, আমি আপনাদেরকে বলছি যে আপনারা সংযত হয়ে আপনারা মানুষের সামনে উত্থাপন করার চেষ্টা করবেন। জাতীয় প্রেস ক্লাব যেই বক্তৃতা
বক্তব্য প্রদান করে সেটা বক্তব্য নয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ওইভাবে কারো দিয়ে ইঙ্গিত সূচক বক্তব্য কিন্তু কখনই উনি দেয়নি। উনি বলছে যে যে প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে আমাদের এগিয়ে যাওয়ার সময়, আমাদের সমালোচনা দেওয়ার সময় নয়। প্রিয় দেশবাসী, আপনারা চারা লাগান, গাছ লাগান এবং এদেশের গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ান। এবং এদেশের মানুষ আজকে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানুষগুলি অসহায়ত্ব এবং আমাদের মা বোনদের সেই সেরা কাপড় নিয়ে তারা এখনো পড়ছে। আজকের মা বোনদের কাপড় দিতে হবে, তাদের ইজ্জত রক্ষা করতে হবে। প্রেসিডেন্ট জিয়ার আদর্শের সেই কথাগুলি আপনারা উত্থাপন করুন। আপনারা যে ভাষায় কথা বলেন, প্রস্রাব করলে বুতে ভেসে যাবে, সে এগুলো আপনার পাশের লোকই আপনাকে হিংসাত্মক বলে মনে করে। ফজু ভাই, আপনি যে কথা বলতেছেন মুক্তিযোদ্ধা এই সেই, আপনি বহুত কিছু হ্যাসাং ট্যাসাং এগুলি কথা বলে আপনি একটা পাগল সাব্যস্ত, পাগল টাইটেল নিচ্ছেন। বিএনপির ভিতরে যারা নেতা কথা বর্তমানে আছেন, আপনারা মানুষের কথায় ক্রোধ না করে তাদেরকে বলেন যে ইলিয়াস আমাদের ভুল কোথায়। সুদ্দিদ হাফিজ আব্বার সাহেব, এইভাবে কথা হয় না। ফখরুল সাহেব, ওভাবে কথা হয় না। এটা দলের ক্ষতি হচ্ছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষতি হচ্ছে। এই কথা কিন্তু মিস্টার তারেক রহমান কিন্তু এইভাবে কথা বলেন না। আপনারা কথা বলবেন শালীনতার সহিত, আপনারা কথা বলবেন মানুষের সামনে থেকে, সুন্দর আদর্শিক জায়গা থেকে আপনারা সমন্বয় করবেন। ইনশাল্লাহ এই দল একদিন মানুষের পরিণত হয়ে, আকৃষ্ট হয়ে আপনাদের পাশে কিন্তু দাঁড়াবে। প্রিয় দেশবাসী, আমি অনেক কিছুই বলছি, কারণ দেশের পরিবারতন্ত্রের কথা বললাম। ব্যক্তিগতভাবে আমি শামসুল ইসলাম সোলজার, নওয়ালছি ঝালকাঠি নয়, টোটাল 64টা জেলা এবং 8 ডিভিশন, প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমার দল বাংলাদেশ বিএসপি, বাংলাদেশ সোশ্যাল পার্টির চেয়ারম্যান হিসেবে আমি আপনাদের সম্মুখে এসেছি এবং মানুষদের পাশে থেকে। এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখছেন আমার ভিডিওগুলি, 10,000 20,000 লোক নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে, এদেশের মেহনতি জনতা, অটো রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে এবং সিএনজি এবং অটো রিক্সা বড় গাড়ির সমস্ত শ্রমিকদেরকে নিয়ে আমি মাঝে মাঝে আমি কিন্তু তাদেরকে রেখে এবং তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমি তাদের পাশে কথা বলার চেষ্টা করি। আমার হাত শক্তিশালী করবেন। ব্যক্তিগতভাবে আপনার পাশে থেকে আপনার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের পাশে থেকে আপনাদের সেবা দেওয়ার লক্ষ্যে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। প্রিয় নলসি জনকারীবাসী, যে সেখান থেকে আমার লাইভটি দেখছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। নলসি জনকারীতে একটি দল গঠন হোক। আজও পর্যন্ত এই দেশে কোনো দল গঠন হয়নি। বাংলাদেশ সোশ্যাল পার্টিকে আপনারা সেভাবে রেসপেক্ট করবেন, অনার করবেন এবং আপনাদের পাশে থেকে আপনাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই দলের সাপোর্ট নিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যাবেন এবং সর্বোপরি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি শামসুল ইসলাম সোলজার সবসময়ের জন্য দেশে থাকতে চাই, আপনাদের অধিকার নিশ্চিত করতে চাই। ব্যক্তিগতভাবে যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম আমার বাল্য বন্ধু এবং যারা আছে সব আমার ছোট ভাই। একমাত্র সাইফুল আমার একদম ক্লোজ এবং একসাথে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। রাসেল সাকিব ওয়েলকাম, জয়েন করছে কাশেম, ওয়েলকাম। ব্যক্তিগতভাবে আমার ছোটবেলা থেকে কোলে পিঠে যে মানুষ হয়েছে মাহবুব, ও হলো মামাতো ভাই, ওর জন্য সবাই দোয়া করবেন। এবং আপনাদের ভালোবাসা থেকে, এবং যারা জয়েন করেননি আর যারা জয়েন করছেন, যারা আমার লাইভটিকে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত করে নেওয়ার চেষ্টা করবেন, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।